শিক্ষার্থীগণ, আজকে আমি তোমাদের পাঠ্য বইয়ের বই পড়া প্রবন্ধটি নিয়ে এসেছি। বই পড়া প্রবন্ধটি লিখেছেন প্রমথ চৌধুরী। এখানে প্রমথ চৌধুরীর সুন্দর করে পরিচয় দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিও। আমি শুধু জন্ম পরিচয় এবং মৃত্যুর সালটা বলতেছি। প্রমথ চৌধুরী 7ই আগস্ট 1868 খ্রিস্টাব্দে যশোর জেলায় জন্মগ্রহণ করেন এবং প্রমথ চৌধুরী 2রা সেপ্টেম্বর 1946 খ্রিস্টাব্দে কলকাতায় পরলোক গমন করেন। যশোরে জন্মগ্রহণ করেছেন এবং কলকাতায় মৃত্যুবরণ করেছেন। এই দুটা তারিখ অবশ্যই খেয়াল রাখতে হয়, কারণ অনেক সময় দেখা যায় যে এমসিকিউতে এই জন্ম এবং মৃত্যু সাল দুটোই আসে। তো বাকি যে অংশটুকু আছে তোমরা অবশ্যই পড়ে নিবে। আমি বই পড়া প্রবন্ধটি আলোচনা করব। প্রবন্ধ: বই পড়ার শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসাবে বই পড়তে পরামর্শ দিতে চাইনি। এখানে লেখক বলতেছেন যে বই পড়া সবচেয়ে ভালো একটা শখ, মানে সর্বশ্রেষ্ঠ শখ, কিন্তু তারপরেও লেখক কাউকে বই পড়া পরামর্শ দিতে চান না। কেন? যে প্রথমত সে পরামর্শ কেউ গ্রাহ্য করবেন না, মানে কেউ গ্রহণ করবেন না এই পরামর্শটা। কেননা আমরা জাত হিসাবে শৌখিন নই, অর্থাৎ শৌখিন হচ্ছে রুচিশীল। আমরা যে বাঙালি জাত আছি, এই বাঙালি জাত আমরা রুচিশীল নই। দ্বিতীয়ত, অনেকে তা কুপরামর্শ মনে করবেন, কেননা আমাদের এখন ঠিক শখ করবার সময় নয়। প্রথমত হচ্ছে যে তার পরামর্শটা কেউ গ্রহণ করবে না, কেননা জাত হিসাবে শৌখিন আমরা নই। আর দ্বিতীয়টা হচ্ছে এই পরামর্শ দিলে ভাববে যে এটা কুপরামর্শ। আমাদের এখন শখ করার, এটাকে বই পড়াটাকে শখ মনে করবে, শখ করার সময় নাই। আমাদের এই রোগ শোকের দক্ষ দরিদ্রের দেশ সুন্দর জীবনযাপন করাটাই যখন হয়েছে প্রধান সমস্যা, তখন সেই জীবনকেই সুন্দর করা, মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক ও নির্মম ঠেকাবে। অর্থাৎ যেখানে দুমুঠো ভাতেই মিলে না, রোগ শোক দুঃখ দরিদ্র লেগেই আছে সবসময়, সে বাঙালি জীবন ধারণ করে এভাবেই, তো সেখানে প্রধান সমস্যা হচ্ছে কি দারিদ্র্যকে ঠেকানো। আর সেই জীবনে কি কখনো এই বই পড়ার প্রস্তাবটা কেউ গ্রহণ করবে? গ্রহণ করবে না। সেই প্রস্তাবটা হবে নির্মম, নিরর্থক, এরকম ঠেকাবে। আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই। সাহিত্যের যে একটা মজা আছে এবং রস আছে, সেটা আমরা বাঙালি হিসেবে এটা প্রস্তুত নই গ্রহণ করতে। কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলেই উদ্বাহ। মানে শিক্ষার যে একটা রস আছে এটা আমরা গ্রহণ করি না, কিন্তু শিক্ষার ফল লাভ করতে চাই। ফল লাভ করার জন্য উদ্বাহ, মানে 2 হাত তুলে আছি। যে কীরকম, যে কেউ শিক্ষা গ্রহণ করার পর ভালো সার্টিফিকেট পাবে, সার্টিফিকেট পাওয়ার পর কী হবে, সে ভালো একটা চাকরি পাবে। চাকরি পেলে মাসে মাসে সুন্দর একটা বেতন পাবে, জীবন কেটে যাবে, এরকম ফল লাভ করতে আমরা চাই। কিন্তু শিক্ষার যে একটা রস আছে এটা গ্রহণ করতে চাই না। আমাদের বিশ্বাস, শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুইই দূর করবে। গায়ের জ্বালা মানে দারিদ্রতা, এবং চোখের জল দুইই দূর করবে। এই আশা সম্ভবত দুরাশা, কিন্তু তা হলেও আমরা তা ত্যাগ করতে পারি না, কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সৎ উপায় আমরা চোখে সম্মুখে দেখতে পাই না। মানে হচ্ছে যে আমাদের যদি অন্য কোনো উপায় থাকতো তাহলে আমরা শিক্ষা গ্রহণই করতাম না, বইই পড়তাম না কেউ। এই শিক্ষার মহত্বে আমিও বিশ্বাস করি। শিক্ষার যে মহত্ব, মানে মহান আত্ম, অর্থাৎ শিক্ষার যে একটা মানে আছে, এটা আমি বিশ্বাস করি। এবং যিনি যাই বলুন, সাহিত্যচর্চার যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ এখানে বলা হলো যে যাই বলেন, সাহিত্যচর্চা যে শিক্ষার প্রধানতম অঙ্গ, এর চেয়ে বড় অঙ্গ কিছু নাই। প্রধানতম বিষয় হচ্ছে সাহিত্যচর্চা, এখানে কোনো সন্দেহ নাই। লোকে যে যা সন্দেহ করে, তার কারণ এই শিক্ষার ফল হাতে নাতে পাওয়া যায় না, অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই। অর্থাৎ এখানে বলা হইতেছে যে শিক্ষার কোনো বাজার দর নেই। বাজার দর কীরকম? হয়তো একটা মিষ্টি কুমড়া বিক্রি করলাম, দেখা যায় নগদ কি টাকা পাওয়া যায়, কিন্তু শিক্ষা গ্রহণ করার ফলে হাতে নাতে টাকা পাওয়া যায় না। হাতে হাতে সরাসরি টাকাটা পাওয়া যায় না, এই জন্য আমরা শিক্ষা গ্রহণ করতে চাই না।
ডেমোক্রেসি গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে। ডেমোক্রেসি হচ্ছে গণতন্ত্র। আর গণতন্ত্র চেয়েছিল কি, যারা গণতন্ত্র নিয়ে এসেছেন তারা চেয়েছিলেন সবাইকে সমান করতে, কিন্তু তাদের শিষ্যরা তাদের কথার উল্টো বুঝে প্রতিজনে হতে চায় বড় মানুষ। অর্থাৎ যারা ডেমোক্রেসির গুরু ছিলেন, গণতন্ত্র গুরু ছিলেন, তারা সবাইকে সমানভাবে নিতে চেয়েছিলেন, কিন্তু যারা শিষ্য ছিল তারা সবাই এক একটা বড় মানুষ হতে চেয়েছিল, মানে নেতা হতে চেয়েছিল সবাই। একটি বৈশিষ্ট্য অভিজাত অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসেও আমরা ডেমোক্রেসি গুণগুলো আয়ত্ত করতে না পেরে তাদের দোষগুলোকে আত্মসাৎ করেছি। অর্থাৎ এখানে যারা অভিজাত সভ্যতা, ইংরেজি সভ্যতা যারা ছিল, তাদের যে উত্তরাধিকারীরা ছিল আমাদের দেশে, তো তাদের সংস্পর্শে আমরা এসেছি, ডেমোক্রেসির গুণগুলো আমরা নিতে পারিনি। যে গুণগুলো ছিল সেটা নিতে পারিনি, দোষগুলো আমরা আত্মসাৎ, মানে দোষগুলোকে আমরা চুরি করে এনেছি, চুরি করে রেখেছি। এজন্য আমরা কি ডেমোক্রেসির গুণগুলো আমরা গ্রহণ করতে পারি না। ডেমোক্রেসির গুণগুলো গ্রহণ করতে পারলে জাতি আজকে উন্নতির শিখরে উঠত। তো এর কারণও স্পষ্ট। কারণ স্পষ্ট কি, ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়। এই কথাটি মারাত্মক একটা কথা। ব্যাধি সংক্রামক কি, যে দেখবে যে একটা কোনো সংক্রমণিত রোগীর কাছে বসলে সেই সংক্রমণটা তোমার শরীরে হবে, কিন্তু কোনো একটা স্বাস্থ্যবান লোকের পাশে বসলে কিন্তু স্বাস্থ্য তোমার হবে না। এটা এখানে বলা হয়েছে। সেক্ষেত্রে বলা হয়েছে যে যারা ডেমোক্রেসি গুরু ছিল তাদের আমরা ভালো গুণটি নেইনি, খারাপ গুণটি নিয়েছি, কিন্তু এই যে খারাপ গুণটি যে এক এক করে সকলেই নিতেছে, এই কথাটা এখানে বলা হয়েছে। আমাদের শিক্ষিত সমাজে লোলুপ দৃষ্টি আজ অর্থের উপর পড়ে রয়েছে। লোলুপ দৃষ্টি হচ্ছে লোভাতুর দৃষ্টি। লোভ, যে দৃষ্টিতে লোভ আছে অর্থের উপর, মানে টাকা পয়সার উপরেই শুধু রয়েছে আমাদের শিক্ষিত সমাজের যে দৃষ্টিটা। সুতরাং সাহিত্য চর্চা সুফল সম্বন্ধে অনেকেই সন্দিহান, মানে সাহিত্য চর্চা অনেকেই সন্দেহ আছে। যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নন। ল রিপোর্ট হচ্ছে যে আইনি বিষয়ে যারা লেখাপড়া করেন তারা ল রিপোর্ট কিনেন, আইনের বই কিনেন, কিন্তু একখানা কবিতা কিংবা কাব্যের বই কিনেন না। কেননা তাতে ব্যবসার কোনো সুসার নেই, ব্যবসায় কোনো লাভ হবে না সেখানে। তারা শুধু ল রিপোর্টে কিনবে, কবিতার বই কিনবে না, কেননা সেখানে ব্যবসার কোনো লাভ নেই। নজির না আউড়ে কবিতা আবৃত্তি করলে মামলায় যে হারতে হবে সে তো জানা কথা। ল রিপোর্ট কিনে লয়ের কথা না বলিয়ে যদি ওখানে কবিতা পাঠ করা হয় তাহলে তো মামলায় হারবে, এটা জানা কথা। এই জন্য তারা কবিতার বই কেনে না, সে কথা বলা হয়েছে। আচ্ছা, কিন্তু যে কথা শুনে জজে শোনে না তার যে কোনো মূল্য নেই, এইটাই হচ্ছে পেশাদারীদের মহাভ্রান্তি। মানে জজ যে কথা শুনবে না সেটার কোনো ওই আদালতে মূল্যই নেই। জ্ঞানের ভাণ্ডার যে ধনের ভাণ্ডার নয়, এ সত্য তা প্রত্যক্ষ। এই সত্যটা তো প্রত্যক্ষ, অবশ্যই জ্ঞানের ভাণ্ডার ধনের ভাণ্ডার নয়। অর্থাৎ অনেক জ্ঞানী মানুষের ধন থাকে না, আবার অনেক ধনী মানুষের জ্ঞান থাকে না। ধনী মানুষের জ্ঞান থাকে না, কিন্তু জ্ঞানী মানুষের ধন থাকতে পারে আবার নাও থাকতে পারে। এরকম। কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য যে এ যুগে যে জাতি জ্ঞানের ভাণ্ডার শূন্য সে জাতি ধনের ভারেও ভাবানি। অর্থাৎ এটা সমান সত্য না হইতে পারে কোনটা, যে জ্ঞানের ভাণ্ডার যে ধনের ভাণ্ডার নয়, এটা প্রত্যক্ষ। কিন্তু আবার বলেছেন যে এটা সমান সত্য নাও হতে পারে, কিন্তু এটা সত্য যে যে জাতি জ্ঞানের ভাণ্ডার শূন্য সে জাতি ধরেন ভারেও ভবানী মানে শূন্য, সেখানে সে জাতির কিছুই নেই। তাহলে অবশ্যই জাতিকে উন্নতি হইতে হলে অবশ্যই জ্ঞানের ভাণ্ডার থাকতে হবে। জ্ঞানের ভাণ্ডার যত বেশি হবে কি হবে, ধনের ভারও তত বেশি হবে। তারপরে যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয়। কেননা ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ তেমনি জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ। কি বলা হয়েছে, যে যে জাতি বড় নয় মনে সে জাতি কি জ্ঞানেও বড় নয়। এবং জ্ঞান সাপেক্ষে যেমন সৃষ্টি তেমনি যেমন সৃষ্টি হয় জ্ঞানের সাপেক্ষ, তেমনি জ্ঞানের সৃষ্টিও মনের সাপেক্ষে হয়।
এবং মানুষের মনকে সরল, সচল, সরাক ও সমৃদ্ধ করার ভারও আজকের দিনে সাহিত্যের উপর ন্যস্ত। তার মানে সাহিত্যের উপর সকল কিছু নির্ভর করে। এই যে দেখো, সরল, সচল, সরাক হচ্ছে, সচল হচ্ছে সচেতন, হ্যাঁ? এগুলোর জন্য কি দরকার? আজকের দিনে সাহিত্য চর্চার দরকার। সাহিত্যের উপর এগুলো যেহেতু ন্যস্ত। কেননা মানুষের দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি, অনুরাগ, বিরাগ, আশা, নৈরাশ্য, তারা অন্তরের স্বপ্ন ও সত্য, এই সকল সমবায়ে সাহিত্যের জন্ম। অর্থাৎ যতগুলো সাহিত্য আছে, বিজ্ঞান, দর্শন, কেমিস্ট্রি, ফিজিক্স, বাংলা, ইংলিশ, সবগুলোর সমন্বয়ে হচ্ছে সাহিত্য। হ্যাঁ, এক একটা করে সাহিত্য, এক একটা করে না, এক একটা করে কি, এই এক একটা করে যে দর্শন দিছে, এক একটা করে সাহিত্যের নমুনা, হ্যাঁ, সাহিত্যের এক একটা করে ভাগ, হ্যাঁ। তাহলে সব কিছু মিলেই হচ্ছে সাহিত্য। অপরাপর শাস্ত্রের ভিতর যা আছে, ভিতরে যা আছে সেসব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ। অর্থাৎ এখানে বলা হয়েছে যে অপরাপর শাস্ত্রের ভিতরে যা আছে, মানে অন্যান্য শাস্ত্রের ভিতরে যা আছে সেগুলো হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ। মনের ভগ্নাংশ বলতে বোঝানো হলো যে, ধরো সাহিত্যটাকে পুরোটাই একটা মন ধরা হলো, আর বিজ্ঞান, কেমিস্ট্রি, ফিজিক্স হচ্ছে এক একটা করে অংশ, হ্যাঁ, এটাই বলা হয়েছে। তার পুরো মনটা সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে, এটাই। দর্শন, বিজ্ঞান ইত্যাদি হচ্ছে মন গঙ্গার তোলা জল, তার পূর্ণ স্রোত আবহমানকাল সাহিত্যের ভেতরে সাল্লসে সবেগে বয়ে চলেছে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে, ধরো মন গঙ্গার তোলা জল হচ্ছে কোনো বাংলা সাহিত্যকে নিলে, মন গঙ্গাকে যদি একটা সাহিত্য ধরা হয়, গঙ্গাকে সাহিত্য ধরা হলে বাংলা সাহিত্যকে তোলা গেলে একটু খালি এক জল উঠলো সেখান থেকে, হ্যাঁ, গঙ্গা থেকে। তো এক একটা সাহিত্যে এক একটা মন গঙ্গার তোলা জল, হ্যাঁ, এক এক কলসের মতো ধরো জল। কিন্তু এই যে আবহমান কাল থেকে এই গঙ্গা চলেই আসতেছে, অর্থাৎ সাহিত্য চলে আসতেছে অতীত থেকে বর্তমান কাল পর্যন্ত আনন্দে সবেগে। সেই গঙ্গাতে অবগাহন করেই আমরা আমাদের সকল পাপ মুক্ত হব। অর্থাৎ এখানে সাহিত্য যে পড়তে পারবো, সাহিত্যে যে অবগাহন মানে স্নান করতে পারবো ওই গঙ্গাতে, সাহিত্য গঙ্গাতে, তাহলেই আমরা কি হব? পাপ মুক্ত হব। অর্থাৎ মন থেকে সকল ধরনের কলুষতা দূর হয়ে যাবে। অতএব দাঁড়ালো এই যে আমাদের বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ন্ত নেই। ওই লেখক ঘুরে ফিরে কিন্তু ওই এক কথাই বলতেছেন যে সাহিত্য চর্চা করতে হবে, বই পড়তে হবে। হ্যাঁ, সেগুলো কোথায় পাওয়া যাবে? লাইব্রেরিতে পাওয়া যাবে। ধর্মচর্চা চাই কি মন্দিরের বাইরে করা চলে? আচ্ছা, ধর্মচর্চা কিন্তু মন্দিরের বাইরে করা চলে। দর্শন চর্চা গুহায়, নীতি চর্চা ঘরে এবং বিজ্ঞান চর্চা জাদুঘরে, কিন্তু সাহিত্য চর্চার জন্য চাই লাইব্রেরি। এগুলো তুমি যে স্থানে করতে পারো, হ্যাঁ, নীতিচর্চা ঘরে করা যায়, দর্শন চর্চা গুহায় করা যায়, কিন্তু মন্দিরের চর্চা কোথায় করা যায়? ধর্মচর্চা মন্দিরে করা যায়, কিন্তু সাহিত্য চর্চা করতে গেলে অবশ্যই লাইব্রেরির দরকার আছে। তাহলে কি বলা হলো? ও চর্চা মানুষের কারখানাতেও করতে পারে না এবং চিড়িয়াখানাতেও নয়। তাহলে কি লাইব্রেরির চর্চা, সাহিত্য চর্চা লাইব্রেরি ছাড়া কারখানাতে কিংবা চিড়িয়াখানাতে করা সম্ভব নয়। তাহলে অবশ্যই লাইব্রেরির দরকার। এসব কথা যদি সত্য হয় তাহলে আমাদের মানতে হবে যে সাহিত্যের মধ্যেই আমাদের জাত মানুষ হবে। আচ্ছা, তাহলে এইসব কথা যদি সত্য মানেন তাহলে কি হবে? যে সাহিত্যের মধ্যেই আমাদের জাত মানুষ হবে। আমরা এই কথাগুলো, যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি মানি তবেই আমাদের বাঙালি জাত মানুষ হিসেবে, জাত হিসেবে মানুষ হবে। আচ্ছা, সেজন্যই আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব তত বেশি উপকার হবে। আমাদের দেশে যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠিত হবে তত বেশি কি হবে? আমরা উপকৃত হব। আমাদের মনে হয় এই দেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি। অর্থাৎ এখানে বলা হলো যে আমাদের দেশ যে স্তরে আছে সেই হিসেবে হাসপাতালের চাইতেও কিছু কম কিন্তু নয়, হ্যাঁ, এবং স্কুলের চাইতে একটু বেশি যে লাইব্রেরি স্থাপন করা। এ কথা শুনে অনেকে চমকে উঠবেন, কেউ আবার হেসেও উঠবেন, কিন্তু আমি জানি আমি রসিকতাও করছি না, আমি অদ্ভুত কথাও বলতেছি না, যদিও